সাম্প্রতিক প্রতিবেদনটি উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব বর্ণনা করে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। লক্ষ্য করুন, বর্ণনা করে এই হলো এই বাক্যের ভার্ব। আমরা সাধারণত বর্ণনা করা অনেকগুলো ইংরেজি ওয়ার্ড জানি, বিশেষ করে ভার্ব হিসেবে ব্যবহার করে। কিন্তু আজকে আমরা একটু একাডেমিকলি বোঝার চেষ্টা করব যে প্রকৃত অর্থেই কোথায় আমরা কোন একাডেমিক ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এই লক্ষ্য করুন, বর্ণনা অর্থ দিতে আমরা অনেকগুলো অর্থ পাবো, মানে অনেকগুলো ইংরেজি ভার্ব পাবো। ডিপিক্ট, এটার মানে বর্ণনা করা। আবারও ডিসপ্লে, প্রদর্শন করা। শো, দেখানো। এক্সিবিট, প্রদর্শন করা। একই রকম ভাবে বর্ণনা অর্থে আমরা এইগুলোকেও ব্যবহার করি। ডেনট অথবা ডেলিনিট। আবার মাঝে মধ্যে আমরা এটাও ব্যবহার করি বর্ণনা করা অর্থে, উপস্থাপন করা অর্থে। তবে আমরা ডিপেক্ট এবং ডেনোটকে বেশি ব্যবহার করে থাকি একাডেমিক পারপাস। আর আমাদের মূল তো লক্ষ্য একাডেমিক পারপাস সার্ভ করা। সো আমরা এখানে ডেনোট অথবা এই যে যে ডিপেক্ট আছে এটা ব্যবহার করতে পারি। এখন অনেকে বলতে পারেন, তাহলে এক্সপ্লেইন ব্যবহার করলে সমস্যা কোথায়, ডেসক্রাইব ব্যবহার করলে সমস্যা কোথায়? দেখুন, একাডেমিকলি যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার করতে চাই, তাহলে এইখানে লেখা যেই শব্দগুচ্ছ আছে, এক একটা ভার্বের বিপরীতে আরো কিছু অল্টারনেটিভ ভার্ব, এগুলো হচ্ছে মো একাডেমিক। এখানে অর্থ দেওয়া আছে, আপনি দেখে নেবেন যেটার সাথে আপনার প্রাসঙ্গিক বাক্য অর্থ দেয়, সেটা আপনি লিখে দেবেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করতে পারি যে সাম্প্রতিক প্রতিবেদনটি যদি প্রশ্ন করি আসলে কে বর্ণনা করে, তাহলে উত্তর পাবো সাম্প্রতিক প্রতিবেদনটি। আমরা সাবজেক্ট হিসেবে লিখে দিতে পারি দ্য রিসেন্ট রিপোর্ট। এখন কি বর্ণনা করে, আমরা তো জানি যে ইংরেজিতে লেখার সময় সাথে সাথে কি চলে আসবে। প্রথমত আমরা সাবজেক্টের পরে ভার্ব চলে আসবে। বর্ণনা করে আমরা সিম্পল প্রেজেন্ট লিখে দিতে পারি ডিপিক্টস। দেখুন, এই ভার্বটা আমরা চিহ্নিত করেছি। অথবা আপনি এই যে কোনো একটি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, বিশেষ করে ট্রানজিটিভ ভার্বের অংশ হিসেবে। আর আপনি এই যে এই তিনটা যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখি এই ডিপিক্টটা করে কি ভয়াবহ প্রভাব। এই হচ্ছে মূলত অবজেক্ট। আমরা এখন দিয়ে দিই দ্য অ্যালার্মিং ইফেক্টস অর ইম্প্যাক্টস, বিশেষ করে ভয়াবহ, ভালনারেবল ইম্প্যাক্টস। আপনি যেটাই দেন, অর ইফেক্টস, ভয়াবহ প্রভাব বর্ণনা করে। কিসের প্রভাবটা? উপকূলীয় অঞ্চলে জলবায়ুর প্রভাব পরিবর্তনের একসাথে। তাহলে মূলত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমরা অফ যুক্ত করে এখানে অ্যাড করে দেব ক্লাইমেট চেঞ্জ। অনেকে হয়তো ওই ব্যাপারগুলো বুঝতে পারেন না। দেখুন, আমি এই নাউন ফ্রেজ গুলো তৈরিতে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলি। আপনি যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো তৈরি করতে পারেন, তাহলে ইংরেজি লেখা কে শিখায়, মানে কে শিখানো ঠেকায় আর কি। আচ্ছা, দ্য অ্যালার্মিং ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এখন আমরা এই স্থানটি লিখে দেব যে উপকূলীয় অঞ্চলে। লক্ষ্য করুন, কোন অংশের পর কোন অংশ আসবে সেটাকে আমাকে খুব বেশি বেগ পেতে হলো। দেখুন তো, অটোমেটিকলি আসতেছে না? আর যদি আপনি চান যে না আমি আরো সহজবোধ্য ভাবে লিখবো, সমস্যা নেই, আপনি লিখতে পারবেন, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ঠিক রাখতে হবে। তারপরে আপনি এই যে যে অ্যাডভার্বিয়াল ফাংশনটা, এটা আপনি আগে পড়ে যেখানে ইচ্ছা সেখানে লিখে দিবেন, সমস্যা নেই। আর আমার নিয়মিত ভিডিওগুলোর সাথে থাকলে আমার তো মনে হয় না যে অন্তত পক্ষে এই প্রত্যেকটা অংশ চিহ্নিত করতে আপনার খুব বেশি একটা বেগ পেতে হচ্ছে। দারুণভাবে আপনি পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি গ্রিন হাউস প্রভাব। শব্দটি পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে যাওয়াকে বোঝায়। আচ্ছা, এখানে একটা ফাংশন, যে গ্রিন হাউস ব্যাপারটা আসলে কি, আমরা কিন্তু ছোটবেলা থেকেই মোটামুটি বলা যায় গ্রিন হাউস ইফেক্ট এটা শুনেছি, ছোটবেলা থেকে না হলেও স্কুল লেভেল থেকে শুনেছি, যে একটা বদ্ধ ঘরকে নির্দেশ করে, আর সেই কাচের তৈরি, যার মধ্যে চাষ করা হয়, মানে তাপ আটকে রাখা হয় আর কি। যেই একই পদ্ধতিতে
মূলত আমাদের বিশ্বের যে তাপ সেটা আটকে যায়, এই ব্যাপারটাকে নির্দেশ করতে আমরা গ্রিন হাউস বোঝাই। এখন এখানে বলা হয়েছে গ্রিন হাউস প্রভাব বলতে বোঝায় তাপ আটকে যাওয়া, বায়ুমণ্ডলে তাপ আটকে যাওয়া। এখন এই যে যে বোঝায়, এই ব্যাপারটাকে আমরা একাডেমিকলি উপস্থাপন করতে পারি। যেমন লক্ষ্য করেন, এখানে আছে রিফার টু, মানে বোঝায় বা বলতে বোঝায়। অথবা আপনি দিতে পারেন মিন বা ডিফাইন। তবে আমরা একাডেমিকলি এই রিফার টু কে সবসময় কোনো ডিফিনেশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। অথবা মিন, এটাও আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো একটা বিষয় আপনি যখনই আলোচনা করতে যাবেন, দেখবেন আপনার প্রথমে ডিফাইন করার দরকার হয়। তখন আপনি ডিফাইন করার জন্য এই যে যে রিফার টু ব্যবহার করতে পারেন। প্রথমত আমরা লিখে দিই দ্য টার্ম গ্রিন হাউস, একসাথে বোঝাতে, যে দ্য টার্ম গ্রিন হাউস ইফেক্ট, এই যে গ্রিন হাউস প্রভাব। আমার চেয়েও অনেক সুন্দর অনেকে জানা আছে, আরো ইনফরমেটিভ বইতে আপনি চাইলে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, এই গ্রিন হাউস প্রভাবটি কি করে, এটা বলতে বোঝায়, এই বিষয়টা বলতে বোঝায়, এখন আমরা রিফার টু ব্যবহার করতে পারি। অথবা আপনি চাইলে এখান থেকে ডিফাইন বোঝাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রিফার টু বলতে বোঝায়, এখন আমরা দিয়ে দেবো যে আটকে যাওয়াটাকে বোঝায়। আমরা ভার্বাল নাউন হিসেবে এখানে আটকে যাওয়াটাকে ব্যবহার করছি আপাতত। দ্য ট্রাপিং অফ হিট, আটকে যাওয়া, হিট, তাপ আটকে যাওয়া। কোথায়? পৃথিবীর বায়ুমণ্ডলে। যদিও ছোট ছোট বাক্য, বাট আমি সময় নিচ্ছি, বিকজ আমরা যেন ব্যাপারগুলোকে একেবারে রুট লেভেল থেকে অনুধাবন করতে পারি যে আসলে একাডেমিক ওয়ার্ড কোনটা কোথায় আমরা ব্যবহার করব। আচ্ছা, এ পর্যায়ে এইখানে কথা না বললেই না, অনেকে বলতে পারেন আপনি কেন এই আহ মানে ভার্বাল নাউন হিসেবে ট্রাপিং কে ব্যবহার করলেন। চাইলেই তো এখানে ট্রাপিং এ ব্যবহার করা যায়, তো হ্যাঁ, ডেফিনেটলি আপনি চাইলে এখানে মূলত জেরন ফর্ম হিসেবে ট্রাপিং ব্যবহার করে দিতে পারতেন, ঠিক এইরকম ভাবে। তবে তখন কিন্তু যেটা হতো, এই অফের প্রয়োজন হতো না। মাথায় রাখবেন, যখন আমরা ভার্বকে জেরান্ড হোক, আহ, অথবা প্রেজেন্ট পার্টিসিপল হোক, অথবা ভার্বের আরো যেই রূপগুলো আছে, ইনফিনিটিভ রূপ হোক, যখন আমরা ব্যবহার করব, এবং সেই ভার্বটা যদি ট্রানজিটিভ হয়, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এর পরে আর কোনো প্রিপোজিশন হতে পারবে না। বাট আমি যদি ভার্বকে নাউন আকারে ব্যবহার করি, প্রকৃত অর্থে ভার্বাল নাউন, তখন আপনি প্রয়োজনে প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন এরপরে। অথবা নাউন হিসেবে যখন ব্যবহার করব, তখনও আপনি প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে। আচ্ছা, আপাতত আমরা এইভাবেই দেখি যে গ্রিন হাউস ইফেক্ট বলতে বোঝায় দ্য ট্রাপিং অফ ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের আটকে যাওয়া, বায়ুমণ্ডলের, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, দ্য আর্থ, এখানে আমরা অ্যাপোস্ট্রোফিতে বোঝানো হয়েছে অ্যাটমসফিয়ার। পরবর্তীতে দেখি, এই গ্রাফটি দেখায় যে, দেখুন এই যে এইখানে একটা প্রসঙ্গ দেখায় যে গত এক দশকে কার্বন নিঃসরণ কিভাবে বেড়েছে। আচ্ছা, একটা ব্যাপার দেখুন তো, এই যে দেখায়, এই ব্যাপারটা আমরা একাডেমিকলি এখান থেকে বুঝতে পারি। লক্ষ্য করুন, আমরা এখান থেকে নিব, কোনটা নিতে পারি? প্রদর্শন করা, দেখায়, বিশ্লেষণ করা অর্থে আমরা ডেমনস্ট্রেট নিতে পারি, বা আর্গু, অ্যানালাইজ ও আর্জ নিতে পারি। তবে দেখানো অর্থে আমরা ডেমনস্ট্রেটটা উপযুক্ত হয়, আর শো, ডিসপ্লে, এক্সিবিট, যে কোনো একটি। দেখানো অর্থে আপনি একাডেমিক ওয়েতে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে এই গ্রাফটি, আমরা প্রথমত লিখে দিই। এখন দেখায়, আমরা শো লিখতে পারি, ডিসপ্লে লিখতে পারি, ইলাস্ট্রেট লিখতে পারি, এক্সপ্লেইন লিখতে পারি, ডিসক্রাইব লিখতে পারি। বাট ইলাস্ট্রেট যদি দিই, এটা আরো বেশি বোধগম্য হয়। আপনি চাইলে এটা দিতে পারেন, বা ডেমনস্ট্রেট দিতে পারেন, প্রেজেন্ট দিতে পারেন, ডেনোট দিতে পারেন, যে কোনো একটা ব্যবহার করবেন। মানে আপনি অন্ততপক্ষে এগুলো শিখুন, মুখস্থ করে ফেলুন আপনার প্রয়োজনে, এখানে কাজে না লাগুক। অন্ততপক্ষে আপনি যখন পড়তে যাবেন, তখন যেন অর্থ উদ্ঘাটন করতে পারেন। আর বারবার যদি মুখে বলেন, তাহলে তো আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আরো বেশি বোধগম্য, তাই না? আশা করছি আপনি দারুণভাবে ব্যাপারগুলো নিচ্ছেন। আচ্ছা, আহ তারপরে আমরা দেখি যে আমাদের এই পর্যন্ত হলো, এখানে লেখা আছে যে গত এক দশকে কিভাবে
নিঃসরণ বেড়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা মূলত নাউন ক্লোজ তৈরি করতে হবে হাউ ব্যবহার করে। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব, নাউন ক্লোজ কেন, বা কেনই বা আই এম কলিং দিস পাথ হিয়ার, উই হ্যাভ টু রাইট সামথিং দ্যাট উইল বি নাউন ফ্রেজ। বিকজ এখানে যে ইলাস্ট্রেট দেখতে পেয়েছি, এই ইলাস্ট্রেটের পরে আমরা একে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি, ইলাস্ট্রেট। এখন আমরা যাই ব্যবহার করব, এটা অবজেক্ট আকারে আসবে। তো কিভাবে এই কার্বন ইমোশনটা বেড়ে যাচ্ছে, বাড়তেছে, এটা আমরা যে কোনো টেন্সে লিখতে পারি। এখন আমরা লিখে দিচ্ছি যে হ্যাভ ইনক্রিজড, বেড়েছে, প্রেজেন্ট পারফেক্ট সেন্সে। আর যদি বাড়তেছে দিই তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেন্সে দিতে পারি, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। এখন গত এক দশকে, এটা আমরা ওভার ব্যবহার করে দিতে পারি, অথবা আমরা চাইলে গত এক বছর ধরে নির্দেশ করতে বা 2 বছর ধরে নির্দেশ করে ফরওয়ার্ড ব্যবহার করতে পারি, বা গত এক বছরে, তখন আমরা ইনও ব্যবহার করতে পারি, বা এক দশকে। আচ্ছা, ওভার দ্য লাস্ট ডিকেড মানে গত এক দশকে নির্দেশ করেছে। আই থিংক সো হ্যাভ গট। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করি মানচিত্রে লাল চিহ্নিত অঞ্চলগুলো বন উজাড়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে। এই যে চিহ্নিত করা, ইংরেজিটা আমরা একাডেমিকলি বুঝতে পারি। অনেকে বলবেন এগুলো জানি, জানেন, কিন্তু একটু অ্যাপ্লাই করুন, যাতে আপনি লেখালেখিতে অন্তত ব্যাপারগুলোকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, চিহ্নিত করা অর্থে আমরা ডিনোট, ইন্ডিকেট, ইন্ডিকেট ব্যবহার করতে পারি, মার্ক ব্যবহার করতে পারি, এটা আরো উপযুক্ত। আমি দেখুন, সব তো আর উপস্থাপন করা যায় না। যেমন এখানে কিন্তু এই যে আমার আলোচনার সময় চলে আসলো, একটা নোট করতে পারেন, মার্ক, এটা উপযুক্ত চিহ্নিত করার অর্থে। মানে এটা এমন চিহ্নিত যেটা পয়েন্ট আউট করে রাখার মতো অনেকটা, রাইট? আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করতে পারি, আমরা বুঝলাম যে একটা ভার্ব ব্যবহার করব, কিন্তু এখানে মূল কথা হলো সাবজেক্টকে। সাবজেক্ট পুরো অংশটা, মানচিত্রের লাল চিহ্নিত অঞ্চলগুলো, পুরো অংশটা। এখানে আমাদের একটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ যুক্ত করে নাউন ফ্রেজ তৈরি করতে হবে, যে দ্য রেড মার্ক জোনস, এটা কোথায়? মানচিত্রে। মানচিত্র বলতে আমরা দ্য ম্যাপ, পুরো অংশটা সাবজেক্টের মতো কাজ করছে। তবে হেড ওয়ার্ড হচ্ছে এই জোনস, কারণ এই দুইটা মিলে এই যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে, এটা মূলত জন, এই জোন বলতে এরিয়াকে নির্দেশ করেছে, যেটা কোথায়? এই ম্যাপে। তার মানে লাল চিহ্নিত এই যে যে ম্যাপটি, সেটা কি করে বোঝা? বন উজাড়ের কারণে, আমরা এখানে উজাড়ে লেখা আছে, আমরা এখানে ডু টু লিখতে পারি, বিকজ অফ লিখতে পারি। এটা আমি লিখে দিব না, এটা আপনাদের জন্য বাড়ির কাজ, এই জন্য আমি জাস্ট পুরোপুরি বলছি না, এলাকাগুলোকে চিহ্নিত করে। আচ্ছা, এখন আপনি এই বাকি অংশ বসিয়ে দিবেন। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের জন্য বাড়ির কাজ। লক্ষ্য করুন, এই যে যে কয়েকটি বাক্য আছে, এই বাক্য কয়েকটি লিখতে গিয়ে আপনাকে যে ভার্বের সাথে পরিচিত হতে হবে, সেই ভার্বগুলো এই বক্সের মধ্যে আছে। তার মানে এখন আপনার দায়িত্ব হচ্ছে এই বাক্যগুলো লিখতে যাবেন, আর ভার্বগুলোকে এখান থেকে ব্যবহার করার চেষ্টা করবেন। Whatever you know, but try your best to use the words already I given you. Here you see. আমরা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করব। আমি একটু সাহায্য করি। দেখুন, প্রমাণ করেছেন বা দেখাতে চেয়েছেন, এই জন্য আমরা কি বলতে পারি? এখান থেকে দেখুন তো, সবচেয়ে ভালো হয়, মানে কোনো বিজ্ঞানী বা কোনো টার্ম, কোনো অ্যানালিস্ট কোনো কিছু করলে ডেমনস্ট্রেট ব্যবহার করা, আর্গু ব্যবহার করা, অ্যানালাইজ ব্যবহার করা, বা আর্জ ব্যবহার করা। ইভেন খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা অর্থে আপনি স্ক্রুটনাইজ, এক্সপ্লোর, অ্যানাটোমাইজ, এগুলো খুব দেওয়া যেতে পারে। তার মানে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে দেবো। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি বলেছি আপনি অন্যভাবে লিখতে পারেন, এখানে আমরা এটা বলতে পারি যে কি রোল, তাই না? কে রোল মূলত এই ভূমিকাটা পালন করে থাকে। আচ্ছা, আমাদের সামাজিক আচরণে প্রযুক্তির প্রভাব গভীরভাবে পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করা অর্থে আমরা রিভিউ ব্যবহার করি। তাছাড়া এখান থেকে আপনি আরো কোনগুলো ব্যবহার করা যেতে পারে? অ্যানালাইজ ব্যবহার করা যেতে পারে বিশ্লেষণ করা অর্থে, তাই না? আমরা মূলত প্যাসিভ বাক্যতে হিসেবে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এ পর্যায়ে আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে গবেষকেরা, দেখুন আমি কিন্তু বাকিটা বলছি না, আমরা এই ছোট ছোট বাক্যগুলো তৈরি করতে পারবো।
তবে ভার্বগুলো এখান থেকে ব্যবহার করব। গবেষকেরা প্লাস্টিক বর্জ্য কমানোর মানে কমাতে, দেখুন এটাকে আপনি ইনফিনিটিভ যুক্ত করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন তৈরি করবেন। মানে একটু সহজ করে নিয়ে নেবেন যে গবেষকেরা প্লাস্টিক বর্জ্য কমাতে নতুন পদ্ধতি খুঁজে বেড়াচ্ছে। আমি একটু লিখে দিই, খুঁজে বেড়ানোর অর্থে ফাইন্ড আউট, লুক ফর, or try their best to address the problem what's going on right now the world facing। এরপর আমরা দেখার চেষ্টা করি যে পরিবেশবাদীরা বিভিন্ন প্রাণীগুলোকে রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের কর্তৃপক্ষকে তাগিদ দিচ্ছে। এই যে যে তাগিদ দেওয়া, তাড়া করা, এটারও একটা একাডেমিক ওয়ার্ড আছে। লাইক আপনি এইটাকে ব্যবহার করতে পারেন, লক্ষ্য করেন, আর্স ব্যবহার করতে পারেন এই যে এখান থেকে নিয়ে এই আর্স। এটা আরো মিনিং আছে, তবে আমরা এখানে তাগিদ দেওয়া অর্থে আর্স ব্যবহার করব। এটা মানে অপেক্ষাকৃত এটা বেশি আহ একাডেমিক। আচ্ছা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের দেখানো করা কাজ আমাদের, মানে পরিবেশের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। এই যে পরিবেশের দেখাশোনা করা, এই ব্যাপারটাকে আপনি টেক আফটার অর টেক কেয়ার অফ দিয়ে লিখতে পারেন। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। এই ব্যাপারগুলোকে আমরা ধারাবাহিকতায় বজায় রাখবো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমাদের বাড়ির কাজগুলো আমরা ধাপে ধাপে শেষ করব। আশা করছি আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখলে দারুণভাবে উপকৃত হবেন। আর এই শীটে দেওয়া এই 300 ওয়ার্ডের একটাও মিস দেওয়া যাবে না, কারণ এই 300টি একাডেমিক। মাথায় রাখবেন, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর, দ্য বেটার ইউ উইল গেট ফিডব্যাক। যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, ততই আপনি দারুণ ফিডব্যাক পাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আমরা খুব শীঘ্রই ধারাবাহিকতা বজায় রেখে বেশ কয়েকটি প্র্যাকটিসের মাধ্যমে এই ব্যাপারগুলোকে উপস্থাপন করব। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জেও দেখতে পারেন, মানে সোশ্যাল মিডিয়ায়। আবার আপনি আমার রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে দেখতে পারেন। যেখান থেকে দেখেন, আপনার জন্য বাড়ির রাখা কাজ আপনি করে দিবেন।